বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন চমকের সংবাদ দিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ওই ধরনের তথ্য বা ওই ধরনের সংবাদ পৌঁছেছে এবং আছে। ডক্টর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে যুক্ত হবেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। এই বৈঠকটা একটু স্পেশাল। যে লোকরা দেখলে দুনিয়ার মানুষ সম্মান করে, সেই লোকরা আইসা কেউ বা কার আইসা ঘাত ধইরা পাই করে দিব আর আপনারা হাতে তালি দিবেন। নট সো ইজি ম্যান। পাগলা তিতা মেডা বোঝে না, পাগলারে আর সেতাইয়া দিও না। যেই ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনায় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ওই দিন বেশি দূরে না, আসলেই মাইরা দেবে। কারণ কাছাকাছি লেভেলে জিনিসগুলো যাচ্ছে। 40 বছরের ইতিহাস মনান্তরে শতবর্ষের ইতিহাস ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে ভারতীয় এক দালাল সাংবাদিক, তার নাম মাসুদ কামাল। তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না, যেখানে পাবেন সেখানে একটু গরম সিন্নি খাওয়াই দিতে হবে। হাসিনার ব্যাংকের থলিটা তার কাছে রাইখা গেছে। তার কাছে খুঁজতে গেলে হাসিনার ঘরের সোনা রূপার কোনো একটা থলি তাকে দিয়ে গেছে। এই কারণে আপনাদের তল্লাশি করতে হবে তার বাড়িঘর। আজকে ভয়াবহ একটি শব্দ চয়ন করেছেন জিএম কাদের সাহেব। তিনি এই সরকারকে হটাতে চান। কে হটাতে চান? জিএম কাদের হটাতে চান, যিনি গত 16 বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন, দালালি করে রাজনীতি করেছেন, ভাগ বটরা রাজনীতি করেছেন। ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ, কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো আমাদের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড। সকাল থেকে তুলসী গেবার্ডের আলোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন, তাদের এখানে গিয়ে দেখবেন এক একজনে 2-3টা করে ভিডিও বানাইতেছে। তুলসী গেবার্ড কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে, ওনাদের এক একজনের বক্তব্য শুনলে, ওনাদের এক একজনের কন্টেন্ট দেখলে মনে হয় গেছে বাংলাদেশ গেছে। কালকে সকালেই বাংলাদেশ দখল করে ফেলাবো আমেরিকা। ইউনূস সরকারের ঘাটটার মধ্যে ধরে ইউনূস সরকারে পাঠিয়ে দিব। কোথায়? ওনারা এটাও বলতেছেন ইউনূস তো আর ইন্ডিয়া যেতে পারবে না। মানে এটা কি তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, মানে মানি ইনকামের জন্য করে, নাকি বুঝাশোনা করে না তারা কত বড় অ্যানালিস্টিক, এটাই বোঝার বিষয় বন্ধুরা। এরা এমন করে কথা বলে যাতে মনে হয় বাংলাদেশ এমন একটা দেশ, এমন একটা মানুষ এখন শাসন করতেছে, বা বাংলাদেশের যে 18 কোটি জনতা আছে এরা সব নপুংসক, সব হিজড়া, যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশের গলার মধ্যে ধইরা বাংলাদেশের খন্ড খন্ড কইরা ইউনূসে দেশান্তরী করে দিব। আরে আপনাদের জন্য আমি বলতেছি, পিছনে ফিরে যান। আজ থেকে 8-10 বছর আগে আওয়ামী লীগ কোন সুরে কথা বলতো আমেরিকার সাথে মনে আছে আপনাদের? পাত্তাই দিত না। কি করতে পারছিল শেখ হাসিনা? কিচ্ছু করতে পারে নাই। শেষ পর্যন্ত করছে এই 18 কোটি জনতার ছাত্র জনতারা। ভুলে যান কেন ইতিহাস আপনারা? অনেকেই বলেন ডিপ স্টেট, ডিপ স্টেট। আমেরিকা করাইছে, ঘন্টা করাইছে। আমেরিকা করাইলে ভূত আগে করাইতে পারতো, আমেরিকা পারতো না বা আমেরিকা করতো না। আমরা নিজেরা এই দেশকে 24 তারিখে অন্য একটা রূপে রূপান্তরিত করছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের জনতা। খুদাই ডিপ স্টেটের কথা বুঝেন না। তুলসী গেবার্ড কি বলছে? তুলসী গেবার্ড বলছে যে এই যে আমাদের এই এলাকাটা আছে, সিরিয়া, ইসরায়েল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব জায়গায় ইসলামী সন্ত্রাসবাদের জন্য তারা উদ্বিগ্ন। এখন বাংলাদেশের নামটা যেহেতু বলছে, সেহেতু আমরা প্রতিবাদ করব এবং আমাদের সরকার প্রতিবাদ করেছে, তীব্র ভাষায় প্রতিবাদ করেছে। এবং কেন প্রতিবাদ করলো এটা নিয়েও কেউ কেউ ভিডিও লাইতেছে, আমরা বোধহয় ভালো করলো না, তারা ভালোভাবে বললেই পারতো। উনার প্রতিবাদের মধ্যে ঝগড়াটে সুর আছে। ভাইরে, উনারা কিছু মা দিব। বাংলাদেশ সরকার কি লেখছে যে আপনারা যে কথাগুলো বলতেছেন সর্বৈব মিথ্যা এবং বাংলাদেশে বর্তমানে কোনো হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। কথাটা কি মিথ্যা নাকি? বলেন, কথাটা কি মিথ্যা? আমার বাড়ি ময়মনসিং থেকে আরো 20 কিলোমিটার ভিতরে, 30 কিলোমিটার ভিতরে আমি আমার গ্রামে কথা বলছি। কোন রকম প্রবলেম তো সেখানে হয় না। হ্যাঁ, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এটা তো ভাই এত বড় একটা আন্দোলনের পরে
হবে। এবং এখানে আমরা দেখছি যে আমাদের ছেলেরা টুপি পয়লা মন্দির পাহারা দিছে, এগুলো তো তারা দেখে নাই, এগুলো তো কেউ বলতেছেন না। বাংলাদেশ উগ্রবাদী দেশ বললেই তো হলো না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বললেই তো হলো না, প্রমাণ কোথায়? তুলসী গাবারও এমন করে কোনো কথা বলে নাই, তারা বলছে আমরা উদ্বিগ্ন। ন্যাচারালি এখন যদি আমরা শুনি যে কোনো একটা দেশে সন্ত্রাসবাদ হচ্ছে, আমাদের সরকারও বলবে আমরা উদ্বিগ্ন, কারণ সন্ত্রাসবাদ কেউ পছন্দ করে না। এখন দেখেন এই ব্যাপারটা নিয়ে এত ঘোরাটে করা হচ্ছে, আর যারা ভাবতেছেন যে তুলসী গাবারের এই জবাব দেওয়ার পরে ইউনূস সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে, বা যারা ভাবতেছেন ইউনূস সরকার চলে যাবে, তাদের জন্য একটা বার্তা দিয়ে যাই। ইউনূস সরকার যখন পায়জামা পরে না, তখন জায়গায় পরে, বেশি কিছু বুঝাইলাম না, তারা এত বোধাই মনে করেন না। দুনিয়া তো খায়, যে মানুষ একটা ইউনিভার্সিটিতে যা লেকচার দিলে 150 থেকে 200 ডলার পায়, এই লোক এখানে পয়সার জন্য আসে নাই। যে লোকরা দেখলে দুনিয়ার মানুষ সম্মান করে, সেই লোকরা আইসা কেউ বা কাহার আইসা ঘাত ধরে পাই করে দিব, আর আপনারা হাতে তালি দিবেন। নট সো ইজি ম্যান। কথাবার্তা যখন বলেন এমন করে কথা বলেন যাতে জনগণ বুঝতে পারে। মিস ইন্টারপ্রিটেশন কেন করতে যান? এই মিস ইন্টারপ্রিটেশন কইরা পাবলিকের মধ্যে একটা কি বলবো ভ্রান্ত ধারণা সরকার প্রসঙ্গে, আমাদের শক্তি প্রসঙ্গে, আমাদের স্বাধীনতা প্রসঙ্গে একটা ভ্রান্ত ধারণা আপনারা দিয়ে যান। আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর, এবং ফেসিবাদকে বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের, রওশন এরশাদ। এক বাক্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির এরশাদ পরিবারের যারা আছেন, এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি, রোশনের গোড়া একই জায়গায়। মানে এই রওশন এরশাদ বলেন, বিদিশা এরশাদ বলেন, জিএম কাদের বলেন, এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা, শেখ হাসিনার দালালি করা, শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোসরগিরি করা। আজকে ভয়াবহ একটি শব্দ চয়ন করেছেন জিএম কাদের সাহেব। তিনি এই সরকারকে হটাতে চান। কে হটাতে চান? জিএম কাদের হটাতে চান, যিনি গত 16 বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন, দালালি করে রাজনীতি করেছেন, ভাগ বটরার রাজনীতি করেছেন। ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ, কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে। বাংলাদেশে নির্বাচনের 24 সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন, তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে 24টি সিটের চুক্তি করে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে, তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র 11 জনের এমপি হয়েছেন। এদের নাই লজ্জা, না আছে শরম, না আছে কিছু। রাজনীতিতে বেহায়ারও একটা লিমিটেশন থাকা দরকার। যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে, সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে, নতুন সরকার আনতে হবে। কোন সরকারকে হটাতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত ব্যক্তি, যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে। তাকে তার ভালো লাগে না, তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে, তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে, তার ভালো লাগে ওই ফেসিবাদকে। আমি আজকের প্রশ্ন রাখতে চাই, জিএম কাদের সাহেব গত প্রায় 16 বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন, কি অবদান রেখেছেন, জাতির জন্য আপনি কি করেছেন বলেন? কিচ্ছু করে নাই। জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই, জাতিকে কষ্ট দিয়েছে, জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই। আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পড়েছে, রাজনীতিতে যে এত বড় একটি 24-এর গণ অভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে, 50,000-এর অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, এর সব কিছুর দায়ভার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে। আর সে কারণে আমি সবসময় বলি, দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে? শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয়, তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল, নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দী থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ নসিহত করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয়। আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি। আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না। আমরা স্পষ্ট বাংলাদেশের মানুষের পক্ষের রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই। যারা 24-এর গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায়, তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না। প্রিয় বন্ধুরা আমার, এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে। এদেরকে কেউ না কেউ নামাচ্ছে। আওয়ামী লীগই মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায়। কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায়। অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে, আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টক শো, আলোচনা, বক্তব্য, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে যা ঘটেছে সেটা বাংলাদেশের রাজনীতির কিছু নতুন গতি প্রকৃতির ইঙ্গিত বহন করে। দর্শক, এই বৈঠকটা একটু স্পেশাল, কারণ মাননীয় প্রধান উপদেষ্টার শানে জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এর আগে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে, রাওয়া ক্লাবে একটা বক্তব্যে যে বক্তব্য দিয়েছিলেন সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে বলেননি, তিনি ডক্টর ইউনূস এভাবে বলেছেন, নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলেছেন, যেটা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ নিয়েও বিতর্কিত কথা বলেছেন, যে কোনো তদন্তের পক্ষে তিনি না, এরকমই বোঝাতে চেয়েছেন। অথচ আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, অন্যায় এগুলোর বিরুদ্ধে কিছু বলেননি। এটা থেকে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছিল যে সেনাপ্রধান যেহেতু ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখেন, এটা স্পষ্ট হয়েছে। এবং ভারতের এক কর্মকর্তা বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসেছিল, তখন প্রধান উপদেষ্টার অগোচরে তার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, যেটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। এরপর পাবলিক পারসেপশন সেনাবাহিনী প্রধানকে সন্দেহের চোখে দেখত, এটাই ছিল পাবলিক পারসেপশন। তো সেই প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স তারা আইএসপি এর কি বিবৃতি দিয়েছে এটাও ইম্পর্টেন্ট। তার আগে যেহেতু এর আগে সেনাপ্রধানের বক্তব্যের শব্দচয়ন নিয়ে যথেষ্ট আপত্তি ছিল, সমালোচনা উঠেছিল, তো এই জন্য এবারকার বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজটা একটু আমরা বিশ্লেষণ করব। আপনারা জানেন ডিপ্লোম্যাটিক বৈঠকে কিংবা স্টেট লেভেলে এ ধরনের বৈঠকে কিংবা এই ডিফেন্সের এ ধরনের বৈঠকে বসার স্টাইল, হাত নাড়ানোর স্টাইল, এগুলো তাৎপর্যপূর্ণ। কার সামনে কিভাবে বসতে হবে, কার সামনে পায়ের উপর পা তুলে বসতে হবে, কার সামনে নতজানু হয়ে দুই হাত গুটিয়ে বসতে হবে, আর কে দুই হাঁটুর উপর দুই হাত রেখে বসবে এবং কে আঙ্গুরের মধ্যে আঙ্গুর ঢুকিয়ে বসবে, এই সাইনগুলোর অনেক তাৎপর্য ডিফেন্সে আছে, ডিপ্লোমেসিতে আছে। সেই হিসেবে আমরা দেখি যে যেহেতু সেনাপ্রধানকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল, বাংলাদেশের জনগণ তাকে অনেকটা নেগেটিভলি দেখত। আবার তার বড় শর্টকামিংস হচ্ছে তিনি হাসিনার নিযুক্ত সেনাপ্রধান। এই জায়গাগুলোতে জনগণ যদি তার উপর ক্ষুব্ধ হয় বা জনগণ যদি তার উপর আস্থা না রাখে, সেনাপ্রধানের উপর জনগণ যদি তাকে নেতিবাচকভাবে দেখে, তাহলে তার সব অর্জন ব্যর্থ। সাপোজ সেনাপ্রধান যদি সেনা অভ্যুত্থান করতে চান আর জনগণ যদি তার বিপক্ষে মাঠে নেমে যায়, ট্যাঙ্ক থামিয়ে দেয়, তাহলে তার হ্যাডম শেষ। এই জন্য পাবলিক পারসেপশন সবচেয়ে বড় ক্ষমতা, এর উপর বড় কোনো প্রেশার নেই। আবার একই সাথে সেনাবাহিনী প্রধান কিছু কথা বলেছিলেন। এরপরে জাতিসংঘ মহাসচিবের সফর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পক্ষ থেকে যে বক্তব্যটা ফাঁস করা হয়েছে, সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এবং সেনাবাহিনী কিছু নেগেটিভ ভূমিকা নিয়ে সেই কারফিউ চলাকালীন সময় জাতিসংঘের প্রতিবেদনও সুনির্দিষ্টভাবে উঠে এসেছে, কোথায় কি তারা করেছিল, কোথায় সেনাবাহিনীর ভেহিকল ব্যবহার করে গণহত্যা চালানো হয়েছে, কোথায় সেনাবাহিনীর আর্মস ব্যবহার করে গুলি করা হয়েছিল, এগুলো যেহেতু উঠে এসেছে, সার্বিক পরিস্থিতি সেনাপ্রধানকে যথেষ্ট চাপে রেখেছিল। তার ফলে এবারের বৈঠকে সেনাপ্রধানকে অত্যন্ত নতজানু হয়ে বসতে দেখা গিয়েছে, দুই হাত গুটিয়ে বসছেন নতজানু হয়ে, সামনে অনেক কাগজপত্র। আর প্রফেসর ইউনূসের বসার স্টাইল দেখেন, খুব ভাবে বসছেন, মানে এটা ঠিক আছে। ওয়াকারুজ্জামান প্রফেসর ইউনূসের আন্ডারে চাকরি করেন, অতএব প্রফেসর ইউনূস কমান্ডিং স্টাইলে বসছেন আর কমান্ড গ্রহীতার স্টাইলে বসছেন সেনাপ্রধান। তো এটা থেকে প্রমাণিত হয় যে সেনাপ্রধানের যদি কোনো উচ্চাভিলাষ থেকে থাকতো অথবা ভারতের বুদ্ধি বা অন্য কোনো এদিক ওদিক চিন্তাভাবনা থেকে থাকতো, জাতিসংঘ মহাসচিবের সফরের পর, পাবলিক পারসেপশনের পর, পিনাকিদের সোচ্চার হওয়ার পর, আমি মনে করি যে সেনাপ্রধান এবার কিছুটা হলো সঠিক লাইনে এসেছেন। তিনি বুঝতে পেরেছেন যে উল্টোপাল্টা লাইনে বসলে, এমনকি হাত নাড়াচাড়ার ধরন নিয়েও যদি বিতর্ক হয়, তাহলে জনগণ সমালোচনা করবে। তো এটা একটা ভালো দিক। আর প্রফেসর ইউনূস দুই পাশে দুই হাত রেখে কমান্ড করছেন, এরকম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। সামনে অনেক ফাইল আছে, তাকে কাজ বুঝিয়ে দিচ্ছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, এই বিবৃতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানেও ডক্টর ইউনূস সরকারের প্রতি সেনাবাহিনীর আনুগত্যের ঘোষণা আছে এবং ডক্টর ইউনূসের নির্দেশনায় কাজ করবেন, এই ধরনের কমিটমেন্ট আছে। এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে, সারা পৃথিবী প্রফেসর ইউনূসের পাশে আছে। একের পর এক রাষ্ট্রগুলো আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া ডক্টর ইউনূসের, আমরা সেই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন রাখছি, টাকা পয়সা যা লাগে আমরা দিব, এবং সেনাবাহিনীও এখন সমর্থনের কথা বলছে। অতএব সামনে আবার চীন সফর, সব মিলিয়ে ভারত এদিকে ধরা খাচ্ছে, সব মিলিয়ে একটা সুন্দর সময়ে বাংলাদেশে যাচ্ছে এবং ডক্টর ইউনূস আরো মজবুত হচ্ছেন, তার অবস্থান টেকসই হচ্ছে। ভারতীয় এক দালাল সাংবাদিক, তার নাম মাসুদ কামাল, তাকে এখন আর আপনারা ছেড়ে দিলে হবে না। যেখানে পাবেন সেখানে একটু গরম সিন্নি খাওয়াই দিতে হবে। কেননা গরম সিন্নি খাওয়াতে হবে? সে বর্তমান সময়ে যে ধরনের উশৃঙ্খল কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে বলছে, এইরকম উশৃঙ্খল কথাবার্তা বলার পিছনে তার বড় খুঁটিটা হইছে হাসিনার ব্যাংকের থলিটা তার কাছে রাইখা গেছে। তার কাছে খুঁজতে গেলে হাসিনার ঘরের সোনার উপার কোনো একটা থলি তাকে দিয়ে গেছে। তাকে এই কারণে আপনাদের তল্লাশি করতে হবে তার বাড়িঘর, আপনাদেরকে তার খোঁজখবর নিতে হবে, তার ডেস্ক
এবং পোশাক আশাক দেখে এখন বোঝা যাচ্ছে ফকিন্নির পোলার নাম যে পদ্দুল হোসেন আমি মাঝে মাঝে বলে থাকি, তার কারবারটা এখন সেই পর্যায়ে গিয়েছে। আমার সাথে কিন্তু তার ভালো সম্পর্ক ছিল, আছে, এখনো আছে কি আছে না আমি কিন্তু লাস্ট কয়েক মাস তার সাথে যোগাযোগ করি না। এর আগে কিন্তু আমার টকশোতে এসে কথা বলেছে এবং ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমার আপন ভাইও যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবল তাবল কথা বলে তাহলে একটু গরম সিন্নি খাওয়াই দেওয়ার ব্যবস্থা আপনারা করে নেবেন, সে যদি আমার আপন ভাইও হয়ে থাকে। এটা হলো আপনাদের কাছে বলছি যারা আমাকে ভালোবাসেন, কেটিভি 24 কে ভালোবাসেন। এবার মাসুদ কামাল বলছেটা কি কারণে আমি খেপলাম একটু আপনাদেরকে একটা হেডলাইন পড়ে শোনাচ্ছি। ডক্টর ইউনূসের একটা বিদেশ প্রীতি আছে, সবসময়ই আছে। 2 কলম ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয়। আচ্ছা, এই জানোয়ার জানে না যে উনি আন্তর্জাতিক অঙ্গনে কত বেশি ফেমাস এবং সম্মানী ব্যক্তি, যাকে প্রায় বিশ্বের 200টা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। সেই মানুষটা ইংরেজি বলবেন না নাকি বাংলায় বলবে? আপনারা বলেন, উনার কি দোষ উনার ইংরেজি বলা? উনি বাংলা আর ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কি কথা বলে? উনার ভাষা তো দুইটাই, একটা হলো ইংরেজি। উনি তো ডক্টরেটই করেছেন আমেরিকাতে, সেটা তো ওই জোয়ান বয়সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের শিক্ষক হয়েই তো উনি আমেরিকায় গিয়ে পড়াশোনা করলেন। তাহলে একজন ইয়াং মানুষ ডক্টরেট করেছেন আমেরিকাতে, ওখানে কি আমেরিকায় বাংলায় পড়ায় যে বাংলায় কথা বলা যাবে? আর উনি যে সারা বিশ্ব নেতাদের সাথে বসেন, বিশ্ব নেতারা ওনাকে ফোন করেন, ওনার ফোনের জন্য বিশ্ব নেতারা অপেক্ষা করে। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে 2 কলম ইংরেজি বলতে পারলে উনি পছন্দ করেন। আরে বেটা, কার সাথে কার মিল? বা তুমি মাসুদ কামাল বাংলাদেশে বাংলা সাংবাদিক আছো, বাংলায় লেখালেখি করো, বাংলায় কথা বলো, এতে তো আমাদের কোনো আপত্তি ছিল না, বা আমাদের কোনো আপত্তিও নাই। একজন প্রগতিশীল সাংবাদিক, তুমি ইসলাম মানো কি মানো না, তোমার মতন বহু সাংবাদিক আছে পশ্চিম দিকে আচারও খায় না, তুমি খাও কি খাও না সেটা আমার জানার বিষয় না, এটা তোমার ব্যক্তিগত বিষয়। কিন্তু তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2 কলম ইংরেজি জানলে পছন্দ করে এমন কথা বলবা, এটা বাটপার ছাড়া কোনো ভালো মানুষ এই কথা বলতে পারে আমি বিশ্বাস করি না, যে কোনো মানুষ হোক। পৃথিবীর বহু ইসলামিক স্কলার আছে, তাদের ইংরেজি শুনলে এত ভাল লাগে, ইংরেজি ওয়াজ আমরা প্রচুর শুনি তাদের, কারণ তাদের কথাগুলা ইংরেজিতে বললেও মনে হচ্ছে যে আমার মায়ের ভাষায় বলছে, এত সুন্দর করে ওনারা বুঝিয়ে বলতে পারেন। তো প্রিয় দর্শক, সেই কারণে আমি আজকে মাসুদ কামালকে একটু গরম সিন্নি আপনাদেরকে খাওয়ানোর কথাই, যেহেতু এখন এটা মিডিয়াতে বলতেছি বা ইউটিউবের ভিতরে এর সাথে বেশি কিছু বলতে পারলাম না আর কি, বললে তো আবার একটু ইউটিউব চ্যানেল আমাকে আবার একটু লাল দাগ মাইরা দিবে, সেই কারণে আরেকটু বেশি বলতাম, আরেকটু বেশিটা আপনারা বুঝা নিবেন এবং সেই অনুপাতে আপনারা এখন থেকে গরম সিন্নির জন্য প্রস্তুতি নেন। কারণ 32-এ যে গরম সিন্নিটা আমাদের ডাক্তার পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে, ওরকম একটু গরম সিন্নি প্রয়োজনে ছাড়তে হবে আমাদেরকে। এবার দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন এরকম বিনয়ী, এরকম সুন্দর মানুষ করার কারিগর পৃথিবীতে কম আছে। কেন কম আছে? পুলিশকে গত 2 দিন আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে যেই ভালোবাসাটা দিয়েছে তাদেরকে, এই ভালোবাসাটা শুনলে ভালো মানুষ যদি আপনি হন, আপনার চোখে পানি চলে আসবে। কেন বলছে? দেশটাকে তো ভাই বাঁচাতে হবে। এই দেশের পুলিশ বাদ দিয়ে দেশ চালাতে পারবেন? পুলিশ থাইকাও তো 5 বছরের শিশুকে গণধর্ষণ করা হচ্ছে, দর্শন করা হচ্ছে। তাহলে বাংলাদেশকে রিফর্ম করতে হলে পুলিশের ভিতরে যারা ভালো আছে তাদেরকে সামনে দিতে হবে, আর যারা মন্দ কাজ করেছে তারা যদি তওবা করে ফেলে, আরে তওবা করলে তো আল্লাহ মাফ করে, আপনি মাফ করবেন না কেন? তারা যেই স্বৈরাচার হাসিনার কারণে তারা অন্যায় করেছিল, সেই হাসিনা তো আর এখন নাই। তারা যদি তার হুকুম মানার কারণে অন্যায় করে থাকে, যারা একেবারে সরাসরি মানে খুন খারাপের সাথে জড়িত, তাদের বিচার তো ডক্টর ইউনূস করতেছেন। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে পদচ্যুত করা হচ্ছে, তাদেরকে চাকরি থেকে বের করা হচ্ছে, সৎ অফিসারদেরকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। এই ইস্যুটা নিয়ে আর কথা কইব না ভাবছিলাম, কিন্তু দেখতেছি কথা না বললেই না। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এপিসোডে হাত দিতে হইতো না। এখন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে, আমি যদি বলি হ্যাঁ হবে, সমস্যা আছে কেন? আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না। আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই। প্রফেসর ইউনূস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারতো। তো আমরা কি ছাইরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্য? আপনার কি জমিদার আর আমরা প্রজা, নাকি আমরা আপনার চাকরিদাতা? চাকরিদাতার কথা শুনবেন না, নিজেদেরকে হারকিউলিস মনে করেন না। যদি মনে করেন হারকিউলিস খেলবেন, স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আর কি কি আকাম করেছেন একেবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় দেখাই দেবো সবাইকে। একটা কথা এপিসোডের শেষে কইতাম, এখন শুরুতেই কই, বাঘে চুলে 18 গা, পুলিশে চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। কথাটা মাথায় দেখেন। হয় তহিদ সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা, অথবা জসিমকে পাছায় লাথি দিয়ে সরাইবেন। দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই। এবার নাহিদ তোমারে বলি,
এই যে গোলাম মুর্তজারে কোন আক্কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল, তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডারের র্যাঙ্কে, ওয়ার্ডেন্ট অফ প্রেসিডেন্সের সরা, মানে অ্যাম্বাসাডারের চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে 15 আলোর মতোই রমণের লাগে এত পিতলা খাতির তোমার, এই জন্য কি? হ্যাঁ ওরে বাপরে, হাতের তালি। হ্যাঁ 15 আলোর লগে লটকালত কি যে করবে না, যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাবো। এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা। এই যে দেখেন, বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে, আমার অশ্রু, আমার কান্না, আমার ত্যাগ, আমার লড়াইয়ের পথ মারায় হারামজাদা। এটা আমি ছাইড়া দেবো, এটা আমি হবার দেবো। কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মুর্তজা তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা। আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না, যা জিগা। আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাস কর। আগের দিন গণমিছিল বাতিল করেছে, গুতেরেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামো। তাই চাস গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরি করবো। দায় গোলামের বাচ্চা তোর, দেখ আমি কি করতে পারি। তুই ইচ্ছা করে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এইগুলা লিখবার পারে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব। চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে কোনো খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম তুই দেশে ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদাইছি। হাসিনা উত্তর এই ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না কয়ে দিলাম। যাক তহিদ সাহেব, যখন জসিমেক সরাবি না, তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন। অগ্নি আমি 3 তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে 3 জন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরছিলাম। এর মধ্যে একজন মোজাম্মেল, যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই। আরও ছিল জসিমের বড় ভাই, সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা। ওই নাকি আবার বিএনপি ফিরিছে, এখন তো ফিরবি। তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আপনি নিজে এখন ওর পিঠ বেঁচে যাচ্ছেন জানি তো। তৌহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই। মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ইউনূস স্যারের সরকারের উপদেষ্টা, তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না। কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, আক্কেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা, একই কথা। কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপির সুপারিশ সরকারের উপদেষ্টা হয়েছেন, তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না। উনি বিএনপি খুশি করছেন। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই আপনারা তো সহযোদ্ধা, আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম। এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়, কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না। এই বিএনপি সাদাবাজদের, লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি, দেখাই দিই সবকিছু। আমি গত 15 মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে আমি 15 আলোর পত্রিকায় একটা সংবাদ তুলে ধরেছিলাম যে 2.5 মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালা গেছে। এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক। বাংলাদেশের 2 জিনিসের বাম্পার ফলন হয়েছে, এক জাউরার আর এক গবেষকের। দেখি সবাই গবেষক, হারামজাদা সামসা। তোর রেনুর আবির্ভাব তোমার করে দেবো। ইন্ডিয়ান লেসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো হাসিনা পলায়নের কারণে তো তোর মনে আছে, তাই না? তাইলে তোর পলাইতি না হারামজাদা। যাক সরিয়াচার পলাইছে সেটা নতুন কিছু না, কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর নিউজ জনগণ কেন জানলো না? জসিম সাহেব, হারুন রশিদকে কি আপনার কুটকির মধ্যে ঢুকে রাখছিলেন কেন? আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো? এর কারণ হলো জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে 2.5 মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনূস স্যারকে অবৈধ বলে দাবি করছে, তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে। এখানেও সূক্ষ্ম চালাকি। হারুনের শরণার্থী কেসটা পোক্ত করা দরকার। সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই জসিম। এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক। কেস ফাইনাল করে দিল জসিম। বাহ কি চমৎকার! এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব। আপনি নাকি 30 বছরের বেশি চাকরি করেছেন, তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন। আপনি তো গ্রীষ্মের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে এরকম শরণার্থী কেস হাজার। আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানিয়ে থাকেন তাহলে আপনি একটা বোকা
এবং বেকুব পররাষ্ট্র সচিব। আর যদি তা না হন তাহলে আপনি 2025 সালের সেরা রাষ্ট্রদ্রোহী, যিনি পতিত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার সহায়তা করছেন। এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল। আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওই যে মিথিলা ফারজানা আছে না, আর অপর্ণা রানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিছিল না? এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই, নাকি আপনি ওইটা দেখে শিখেছেন? হ্যাঁ, আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার। আপনার যে জাউরা কইছিলাম না, কম কইছিলাম। আপনি আসলে একটা বিশ্ব জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট পৃথিবীর সেরা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি জাউরা, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি যখন এই কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন। নাজমুল নিয়ে গত পর্বে অনেক করছি, পাক্কা আওয়ামী পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল, যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেফ প্যাসেজ দিতে। জসিম নাজমুল সিন্ডিকেট তাদের 5 মাস সময় হারুনের মতো আর কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে। আমার কাছে খবর আসছে, যাই হোক এটা পরে আসছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন, তাতে কোনো সন্দেহ নাই। তৌহিদ জসিমের মিশন এইটা। কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব? মানুষ চিনতে না পারেন, কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকার আপনার জায়গা থাকা উচিত না। দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন? জসিম সাহেব, আপনি কেমনে জানলেন যে আমি নাকি আপনার চালাকি ধরবে পারবো না? আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম। আপনার তো জানা দরকার ছিল, যার কেউ বুঝুক না বুঝুক, আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরবে পাবো। হারুনের পালানো আপনার অগোচরে হয় নাই জসিম সাহেব। এই গল্প অন্যদের শুনায়েন, আমারে না। আমরা আপনার গল্প বুঝার পারিছি। গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। আমি নিশ্চিত করে কইবার পারি তৈরি সাহেব, বিয়া কইরা থুক্কু দেওয়া যায়, তালাক দেওয়া যায়, কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পররাষ্ট্র সচিব সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন, তালাক দিতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে। অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে। দেখেন আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ। তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান। আছেন কেন এই পদে এখনো? খুব মজা না ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না, নরম না? হ্যাঁ, ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছা আপনার? জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন? কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া? কি উদ্দেশ্য আপনাদের? আসেন সেটা একটু দেখি। জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। গত 18 অক্টোবর 2024 সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয়। সেটি উনি কি কইছেন সেটা না দেখি। উনি কইছেন, অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে। এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য। হারামজাদা বিশ্বজাদা, নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো। হ্যাঁ, একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না? বিএনপির লিখে দেওয়া টেক্সট না? নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবার তোর কাজ। জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপার এখন বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে, আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন, যেটা হলো ইউনূস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা। আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই? কেন করে নাই তা এখন পরিষ্কার। তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না। এই সাক্ষাৎকারে দেখেন এই হারামজাদা কি বলিছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা। এই কথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল। আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা। এই কাজে আমরা সফল হয়েছি। দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা। এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয়। কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও এটা চ্যালেঞ্জ ছিল। তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করেছেন জসিম সাহেব, এটা জানাবেন। কোন করেছেন? হ্যাঁ, কইলেই হইলো ন্যারেটিভ তৈরি করেছে কি বালটা করেছেন এটা জানি না আমরা। হ্যাঁ, বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করাতে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া, আলজেরিয়া, মিশর, এটাই না? এই ভূগোল বুঝাইতেছেন। এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুরমা হাসিনাক শুনেন। আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র 40 দিন। তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল, কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই, কারণ আপনি তখন জুলাই ন্যারেটিভ, আহতদের চিকিৎসা, এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে গেছেন এবং যাচ্ছেন। আপনার মিশন হইল হাসিনার দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা। এই মিশনে আপনার পাহারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি। সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই, কারণ সব দেখাইলে নিতে পারতেন না। চলেন আপনার কিছু সহল স্পেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই। ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না। গতদিন 2টা পেরেক মারিছিলাম। একটা ছিল 5 আগস্টের আগে 2রা আগস্ট, যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট। আবু সাইদ মুগ্ধ সহ প্রায় 1.5 সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু দাগ কাটে নাই জসিম সাহেব? বুঝলাম তখন হাসিনা পলায় নাই, কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদার রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন। আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার। 2 পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমকে সরান নাই, তাই আজকে আরো কিছু পেরেক মারি। 3 নাম্বার পেরেক।
সৈয়দ মুনতাসির মামুন 24 ব্যাচের কর্মকর্তা, হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে পরিচয় দিতেন। এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময়। সেটা কোথায়? সেটা ভারতের নয়াদিল্লি। এই কর্মকর্তা গত 4-5 বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক, পরে মহাপরিচালক ছিলেন। এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে A2I কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন। ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পচা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসির। তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা। এই কাজে তাকে কারিগরি সহায়তা দিচ্ছে A2I এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ। এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না, ওই দোয়া পলক আর সাইবার চোর আনিস চৌধুরীর প্রধান সহযোগী। 5ই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেল, মুনতাসির বহাল তবিয়তে আছে। এই মুনতাসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সেরা ইনোভেশন করছে, তা হইল শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা। বুঝি চাও? হ্যাঁ, ভালো তো, ভালো না? আপনাদের দুইজনের ছবি পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে, আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন। কি মজা! এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে? সৈয়দ মুনতাসির মামুন, জসিম সাহেব। নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটাও আপনারা দেওয়া হয় না। আপনি আসলে কি পারেন একটু বলবেন? কাজ পারেন না, মন্ত্রণালয় চালাইতে পারেন না, ওয়েবসাইট দেখেন না। আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন? আপনি কি কোটায় ডিপ্লোমেট হয়েছিলেন? পারেন তো খালি ওইটাও পারেন কিনা একদিন দেখুন নি, সামনে করবেন। হ্যাঁ, আইসেন, হ্যাঁ, দেখে রাখবেন পারেন কিনা। ওইটা আপনার এই পদে না রেখা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো। শুনছি মুনতাসিরের পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন, খুব ভালো কাজ করেছেন। আমি জনপ্রশাসন সচিব, মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বান জানাবো, হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায়। স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনার লেসপেন্সার যদি পদোন্নতি পায় না, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে। আমাদের বাধ্য করবেন না, সাবধান কইরা দিলাম। হ্যাঁ, বেশি আমি সাবধান করি না, অল্প করি, করলাম। চতুর্থ পেরেক বিএম জামাল হোসেন 21 ব্যাচের গোপালী মাল। এই ব্যাচটা পুরো আওয়ামী দালালের ভরা। নাজমুল আছে এই ব্যাচেরই। তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি। এই জামাল হাসিনার সময় কলকাতায় উপ হাই কমিশনার ছিল। ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে মিলে পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাকে সহযোগিতা করছেন। এই যে দেখেন, কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে, তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখেছেন? সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন। হারামজাদা গোপালী দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যায় ভারত প্রেম। হ্যাঁ, মাদার তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্যান বাইর করে দেয় নাই। আমি এটা বুঝি না। কি জসিম, খুব ভালো লাগে নাকি রে জামাল রে? নাকি জামাল গোটা খাইছো? হ্যাঁ, খাইছো? এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ করিয়া 57 জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই যে এটা কিন্তু তৌহিদ জসিম গং মিলে সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়ে জামালকে মহাপরিচালক পদে বসাইছে, দায়িত্ব দিচ্ছে আফ্রিকা অনুবিভাগের। বাহ জসিম বাহ, বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে? প্রবাসী ভাইরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে, দেখেছেন? আপনার পয়সায় আপনারে বাম্বুজে দেয়, তারে নিয়ে আসে পদায়ন করে এই তৌহিদ সাহেব। আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহফুজদের ভুল বুঝি, বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায়। কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয়। এই জামাল নিয়ে তুমি যে কামাল করিছো জসিম, সেই অপরাধে তোমার জামাল গোটা 2 বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। জনতা আসবে তোমার ওষুধ নিয়ে, গেটে পুলিশ বাড়াইতে বল, আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ, দেখ পিছে গেট খোলা আছে কিনা। পঞ্চম পেরেক সারোয়ার আলম 31 ব্যাচের কোটার মাল, বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ির পাশে, পরিচয় সাবেক ছাত্রলীগ। এখানে শেষ না, এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্টেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল। সাধারণত প্রেস উইংয়ে পেশাদার সাংবাদিক আর বিসিএস এর তথ্য কেন্দ্রের কর্মকর্তা পদায়ন করা হইলেও সারোয়ার হইল আওয়ামী বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা। শোনা যায় এলাকায় নাকি 2029 সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল। আমি খোঁজ নিচ্ছি, কথা সত্য। কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সারোয়ার পলাইতে পারে নাই। সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের হারকিউলিস জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে সসম্মানে যোগদান করায়। কি আর বলবো, এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ কথা গত পর্বেই কইছি, জসিমকে জয় বাংলা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি ইউনিস স্যারের পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি, জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজিএফআই হস্তান্তর করেন, ওর মোটিভ অনুসন্ধান করেন, ওর মোবাইল ফরেন্সিক করেন, ব্যাংক হিসাব নেন, পুরা পরিবারের দুদককে বলেন সবকিছু দেখতে। আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করিয়া আর হাসিনার লেসপেন্সারদের বিদেশে পলায়ন পদোন্নতি থেকে শুরু করিয়া যেসব কাজ এই জসিম করেছে, তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই। এই ভারতের দালাল, এই ভারতের প্রেসক্রিপশনে চলে, প্রত্যেকদিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন। ইউনুস স্যার, জসিম জান আপনার সাথে চীন সফরে না যায়। চীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন। জসিমের কোনো বিশ্বাস নাই, সে হাসিনার চীন সফরের কথা জানে, সব কথা জানে। চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায়। ও সব কিছু কয়ে দিবে যে কি কি করেছেন আপনি। আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাইতে না পারেন, তাহলে আমার অনুরোধ, যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন, বাধ্যতামূলক অবসর দিচ্ছেন, তাদের চাকরি ফিরিয়ে দেন। জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে। তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম, এত প্রাণ দিলাম। যদি জসিম বাংলাদেশে পররাষ্ট্র সচিব থাকে, তাহলে সব আওয়ামী লেসপেন্সারদের দেশে নিয়ে আসেন। জনতা
তখন তার বকে আদায় করে নেবে। জসিমের মতো ভারত, হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায়, তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নেই। পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে, তাহলে এর থেকে এই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না। জনতার টাকায় জসিমের আর বেতন হবে না, জনতার সাথে আর কোনো প্রতারণা না। আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে, তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থা তা জনগণ বুঝে নেবে। আমার চাওয়া সামান্য, জসিম রে খেদাইবেন তো ইচ্ছা। এই ডোজে যদি কাম না হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো, একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ভিলেন বানায় দেবো। প্রেস সচিব শফিক ওরে দেখে শেখেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।